অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার পুলিশ। কাজের সহায়ক পরিবেশ তৈরির চেষ্টায় অন্তর্বর্তী সরকার পুলিশ সপ্তাহ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। সব দলের ঐক্যের ওপর নির্ভর করছে সংস্কার সফলতা, মন্তব্য আলী রিয়াজের। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট। কোনো এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। চাকরির আশ্বাসে সিলেটের 2 কিশোরীকে নেয় কক্সবাজার। হোটেলে আটকে ধর্ষণ করে পাচারকারী চক্র। কৌশলে পালিয়ে প্রতিবেশী নারীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 2। এবং কাশ্মীর জুড়ে ভারতের সেনা মহড়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি, শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদও। সময় সংবাদের সঙ্গে আছে আমি জান্নাতুল দোলনা। রাজনৈতিক দলগুলোর ঐক্যের ওপর নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার সফলতা। সকালে সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের শুরুতে মন্তব্য করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আরও বলেন, জুলাই সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয়, গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাই একসঙ্গে পথ খোঁজার চেষ্টা করছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নিতে হবে। এ সময় ন্যূনতম বিষয়ে ঐক্যমত্য তৈরি করে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির আহ্বান জানান তিনি। ষোলো বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারকার আমরা সংস্কার এবং নির্বাচন আমরা সেটাকে বলতে পারেন প্রায় একসাথে এটাকে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐক্যমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ধারাবাহিক বৈঠক, সে বৈঠকের অংশ হিসেবে 21তম দল হিসেবে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বৈঠকে অংশ নিয়েছেন। সকাল 10:30টায় বৈঠকটি শুরু হয়েছে। 10 সদস্যের প্রতিনিধি দল এসেছেন, যেখানে সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে, একই সঙ্গে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দলও রয়েছেন। তারা শুরুতে কথা বলেছেন। আমরা দেখছি যে গত কয়েকদিন যাবতীয় আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটি মূলত প্রথম দিকের যে 5টি সংস্কার কমিশন সরকার গঠন করে সেগুলো নিয়ে, মূলত সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনগুলোর মতো বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে, যেখানে আসলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কতটা থাকবে, কোন প্রক্রিয়ায় থাকবে, সংসদের মেয়াদ কয় বছর হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে গঠন করা হবে, এমন নানান ধরনের প্রশ্নে আসলে রাজনৈতিক দলগুলো যে ভিন্ন মত রয়েছে সেগুলো তারা দিচ্ছেন। একই সঙ্গে আসলে এই আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশন আশা করছে যে একটি জায়গায় ন্যূনতম যে ঐক্যমত সেটি আসলে তারা পৌঁছাতে পারবেন এবং এর মধ্য দিয়ে জুলাই সনদ যেটি আসলে সরকার তৈরি করতে চায় সেই জায়গায় খুব দ্রুত সময়ের মধ্যে আসলে সেটি তারা এগিয়ে যাবেন। আজকে সকালেও অধ্যাপক আলী রিয়াজ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, যেখানে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর যে মতভিন্নতা রয়েছে তারপরে আসলে সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক। তিনি আশা করছেন আসলে যে এটি কতটুকু সফল হবে এই প্রক্রিয়া সেটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মধ্য দিয়ে উপরে। সেটি কিন্তু আসলে তিনি আজকেও বলেছেন। আমরা গত কয়েকদিনে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে দেখেছি। সব জায়গায় আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ সময় বৈঠকের ফলে এর আগে তারা যে প্রস্তাবনা দিয়েছেন সেখানে যে বিষয়গুলো ভিন্ন মত ছিল, ভিন্ন মতের জায়গাগুলো আসলে কমে আসছে সময়ের সঙ্গে সঙ্গে। তারা আশা করছেন এর মধ্য দিয়ে আসলে মৌলিক যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কারের প্রস্তাবে, সেই জায়গাগুলো তারা এক জায়গায় পৌঁছাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও যেই প্রত্যাশা করেছেন দ্রুত সময়ের মধ্যে তারা সংস্কার, জুলাই সনদ এবং এর মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আমরা সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের এলডি হল থেকে। সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এজন্য ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেমিনারে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সিং ভোটিংয়ে যে কোনো পদ্ধতি চালু করার বিষয়ে উদ্যোগী বর্তমান কমিশন। রাজনৈতিক দলের সমর্থন না পেলে কাজে আসবে না ইসির কোনো উদ্যোগী। প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে আয়োজিত এ সেমিনারে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ 21 দলের প্রতিনিধি। দেশ বিদেশ থেকে ইভেন আমাদের এক্সপার্টিরা যখন আমার সাথে দেখা করেন বা কোনো কল করেন, ওনারা সবসময় একটা দাবি জানান যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করেন। বিভিন্ন পত্রপত্রিকায় আমরা লেখালেখিও দেখি যে আমরা যাতে এক্সপার্টিয়েট ভোটিং এর ব্যবস্থা করি। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একই দাবিতে সোচ্চার। আমরা একদম প্রথম থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা ইনহাউস বিভিন্ন এক্সারসাইজ করেছি। ওয়ান সাইজ ফিক্স অল সেই অ্যাপ্রোচে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। বিগত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন বাহিনীর সদস্যরা। তবে কাজের সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন করে কথা বলেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না। যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট। ঢাকাতেই 2 দেশের ইমিগ্রেশন হওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট এজেন্সিকে ছাড় দেওয়া হবে না বলে জানান হজ পরিচালক। হজযাত্রার প্রথম দিন সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পে এভাবে প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। অভিজ্ঞরা শেখাচ্ছেন প্রতারক থেকে বাঁচার উপায়, পরামর্শ দিচ্ছেন কার্যক্রমের। আর যাদের ফ্লাইটের সময় হয়েছে তারা ছুটছেন ইমিগ্রেশনে, সেখানে কাজ শেষে অপেক্ষা উড়াল দেয়ার। এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই 2 দেশের ইমিগ্রেশন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আল্লাহ পাক যদি আমাদের শরীর সবাই এরকম সুস্থ রাখে, তাহলে যে সমস্ত নিয়মকানুন মাইনে চলা বা যা যা করণীয় সব কিছু ইনশাল্লাহ আমরা করতে পারলে আমরা ধন্য। কোনো সমস্যার সম্মুখীন হই নাই। আমরা ভালোভাবে হাজি ক্যাম্পে আসছি, এখান থেকে আল্লাহর রহমতে ভালোভাবে যাইতেছি। আমরা যখন থেকে প্রি রেজিস্ট্রেশন করছি সেই থেকে এই পর্যন্ত আমরা কোনো কারণে কোনো বাধার সম্মুখীন এখনো পর্যন্ত হয় নাই। আর যারা পরের ফ্লাইটে যাবেন তারা কেউ কোরআন পড়ছেন, আবার কেউ মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া চাইছেন সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য। আমরা আমাদের পিতামাতার দেশের জন্য, সকল আত্মীয়স্বজন, সকল মুসলমানের জন্য আমরা শান্তির জন্য দোয়া করি, দেশটা ভালো চলে। যেখানে এত একটা ভালো ধরনের পাবো, কোনোদিন আসি নেই এই জায়গায়, তো এবারেই প্রথম। পাক জায়গায় যাব, আল্লাহর ঘরে যাব, তাওয়াফ করব, নবীর রওজাতে যাব, এটা আমাদের স্বপ্ন মুসলমান হিসাবে। এবছর কোনো এজেন্সি কাজ না করে গা ঢাকা দেওয়ার সুযোগ নেই বলে জানান পরিচালক। যাদের ভিসা জটিলতা রয়েছে সেটা সমাধানে কাজ চলছে। আবেদন করা বাকি যে হজযাত্রীরা রয়েছে তাদের ভিসাও দ্রুত পাওয়া যাবে বলেও জানান পরিচালক। 70টি এজেন্সি কিন্তু আমাদের সঙ্গে একদম কন্টিনিউয়াস যোগাযোগে রয়েছে।
এবং তারা কিন্তু তাদের সঙ্গে যারা সমন্বয় করেছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, যার কারণে আমরা মনে করছি যে এবছরে কোনো এজেন্সি কিন্তু এইভাবে মানে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। প্রথম দিন সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন ৩,৬০৭ জন। ২০২৫ সালের হজ যাত্রায় ৮৭,১০০ জনের মধ্যে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিস্তারিত জানতে তার কাছে সরাসরি যাচ্ছি। প্রথম দিনের হজযাত্রায় ৩,৬০৭ জন হজযাত্রী যাওয়ার কথা রয়েছে, যার মধ্যে আমরা হজ অফিস থেকে যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভোর থেকে এই পর্যন্ত ১২২৪ জন ইতিমধ্যে যাত্রা করেছেন এবং আরও কয়েকটি ফ্লাইটের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যাদের ইতিমধ্যেই হজ ক্যাম্প থেকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আজকে মূলত প্রথম দিনের হজযাত্রায় 10টি ফ্লাইট যাত্রীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করবে, যার মধ্যে 3টি ইতিমধ্যেই ছেড়ে গিয়েছে, চতুর্থটিও ইতিমধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে আমরা কিছুক্ষণ আগে যেটা জানলাম। এবং পঞ্চম যেই যাত্রাটি যাবে সেটার প্রস্তুতি চলছে। ইমিগ্রেশন আমরা দেখেছি যে এই পঞ্চম ফ্লাইটের যাত্রীরা তারা ইমিগ্রেশন পাস নিচ্ছেন এবং খুব সুশৃঙ্খলভাবে নিচ্ছেন। এবছর আপনারা জানেন যে প্রায় 1.5 লাখ হজ যাত্রী তারা কিন্তু ইতিমধ্যেই যাচ্ছেন এবং আপনারা জানেন যে ভিসা জটিলতার যে বিষয়টি প্রতি বছর লক্ষ্য করা যায়, এবছর এখন পর্যন্ত সেই জটিলতার কথা আমাদের সামনে উঠে আসেনি। তবে আমরা কিছুক্ষণ আগে পরিচালকের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে অনেক বছরই দেখা গেছে যে হজযাত্রীদের টাকা পয়সা নিয়ে বা শেষ সময়ে হজ এজেন্সিগুলো হারিয়ে যায়, সেই ধরনের কোনো ঘটনা এবছর ঘটবে না বলে তিনি বলেছেন এবং সেই সুযোগও নেই বলে তিনি জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে অত্যন্ত তৎপর। এছাড়া যারা হজযাত্রী রয়েছেন তাদের সুব্যবস্থা, তাদের সর্বোপরি সহযোগিতা করার জন্য যে বিভিন্ন এজেন্সিগুলো রয়েছে সেগুলো কাজ করছে। আমরা দেখছি যে সকাল থেকেই এই আশকোনা হজ ক্যাম্পে যারা হজ প্রত্যাশী রয়েছেন এবং যারা ভিসা ইতিমধ্যে হয়ে গেছে তারা কিন্তু তাদের যেই ভিসা হওয়ার পরে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো খুব সুশৃঙ্খলভাবে শেষ করে যে নির্ধারিত যানবাহন রয়েছে সেটি করে এয়ারপোর্টে যাচ্ছেন। তো সব মিলিয়ে আশকোনা থেকে এই ছিল এই মুহূর্তে। হজযাত্রার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হাজি ক্যাম্প থেকে। সময় সংবাদে আরও থাকছে 6 দফা আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউন, ক্লাসরুমে তালা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। পোশাক কারখানায় চাকরির কথা বলে সিলেটের 2 কিশোরীকে নেওয়া হয় কক্সবাজার। পরে হোটেলে আটকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে পাচারকারী চক্র। কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। চাকরি করবো তারা মানে বলছেন তোমরা চাকরি করে না, আমাদের একটা ইচ্ছা ছিল চাকরি করার জন্য, ওই চাকরি করার জন্যই বলছিলাম। সিলেটের পীরের বাজার এলাকা থেকে গত 8 এপ্রিল নিখোঁজ হয়েছিলেন এই কিশোরী। তার সঙ্গে আরও এক কিশোরীকেও কাজের কথা বলে কক্সবাজারে পাঠানো হয়। 16 দিন নিখোঁজ থাকার পর 24 এপ্রিল কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে এসে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে ভর্তি হন তারা। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সময় সংবাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দেন ভুক্তভোগী 2 কিশোরী। উনি আমার ভয় দেখাইছে, মানে আমার বাপরে মারবো, ওর বাইরে মারবো, এই জন্য আমি ভয় পেয়ে বলছি যে আমরা একবার বলছি যে আমরা যদি সিলেট যাই আমরা আসবো না, মানে আর ভয় দেখাইছে যদি তোমরা এরকম করো তোমাদের বন্ডে করবো, তারপর তোমাদের নিয়ে সমুদ্রে মানে পাচার করবো, নাইলে সমুদ্রে তোমাদের কাইটা ফালাই দেবো। নাটক দেখার সুবাদে প্রতিবেশী শাহনাজ বেগম নামে এক নারীর বাসায় যাতায়াত ছিল তাদের। গত 8 এপ্রিল ওই নারী তাদের 2 জনকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে সিলেট থেকে কক্সবাজারে তার ছেলের কাছে পাঠায়। এরপর সে তাদের কৌশলে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে বলে জানায় কিশোরীরা। জ্ঞান ফিরলে আটকে রেখে বাধ্য করা হয় অনৈতিক কাজে। আমরা ভাতত খাওয়াই নাই, বাদে ওষুধ দিছে, ওটা কইছে জার্সিং কইরা আইসো বেদনা উদনা কমবো। খাওয়া বাদে যে আমরা ঘুমাইছি, ঘুমটাকে উঠা দেখি যে আমরা হোটেলও একজন পর একজন আইসে আইয়া আমরা উপরে নির্যাতন করছে। মেয়ের সাথে যে দুর্ঘটনা ঘটেছে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়, আমরা ওর প্রাপ্ত বিচার চাই। এই ঘটনার বিচার আমি চাই সরকারের কাছে। এ ঘটনায় প্রতিবেশী শাহনাজ বেগম সহ 5 জনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনার ব্যাপারে শাহপরান থানা পুলিশের তাৎক্ষণিক বক্তব্য না পাওয়া গেলেও ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বাদীপক্ষের আইনজীবী। ঘটনায় মোট 5 জন আসামির নাম উল্লেখ করে মামলাটা দায়ের করা হয়েছে এবং এই মামলায় আরও অজ্ঞাতনামা অনেক আসামি হতে পারে। যারা এই ঘটনায় সংশ্লিষ্ট তাদেরকে পুলিশ আইনানুগভাবে তদন্তপূর্বক গ্রেফতার করবে। এদিকে সিলেটের জকিগঞ্জের 6 জন নির্মাণ শ্রমিককে 6 দিন নিখোঁজ থাকার পর গত 23 এপ্রিল কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করে পুলিশ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ধর্ষণের পর কেটেছে 40 দিন, এরপর আত্মহত্যা। পটুয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ কন্যা লামিয়ার সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার পর প্রশ্ন উঠেছে দায়িত্বশীলদের অবহেলা নিয়ে। নারী অধিকার কর্মীরা বলছেন, ধর্ষণের পর একজন নারীকে সুরক্ষা দিতে ব্যর্থ রাষ্ট্র, তাই বাড়ছে ধর্ষণের পর আত্মহত্যার ঘটনা। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ সোহাগ। এই তো কয়েকদিন আগের ঘটনা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় ফুঁসে ওঠে দেশ। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, সে সময় ধর্ষকদের ছাড় না দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পটুয়াখালীতে জুলাইয়ে শহীদের কন্যা লামিয়া বাবার কবর জিয়ারত করে ফেরার পথে মার্চ মাসে হয় ধর্ষণের শিকার। এখানেই শেষ নয়, এই ঘটনার 40 দিন পর রাজধানীর আদাবরে করলেন আত্মহত্যা। প্রশ্ন হলো, এই 40 দিন কোথায় ছিল দায়িত্বশীলরা? এই ধরনের অপরাধ যারা করে তারা রিপিটেডলি এরকম অপরাধ করে, বিচার না হওয়ার জন্য অপরাধীরা সাহস পেয়ে যায়। ধর্ষণের শিকার যে তার যে একটা মানসিক অবস্থা হয়, এটাকে আমরা বিবেচনার মধ্যে আনি না। আমরা মনে করি বিচার করলেই সব হবে। বদলায় মানুষ, বদলায় প্রেক্ষাপট। তবুও নারী অধিকার নিয়ে মুখে ফেনা তোলা সমাজ প্রতিবারই রাখে ব্যর্থতার প্রমাণ। আইন ও সালিশ কেন্দ্রের একটি তথ্য বলছে, এবছর প্রথম 3 মাসে প্রতি 9 ঘন্টায় একজন করে নারী ধর্ষিত হয়েছেন, যাদের মধ্যে 17% নারী কোনো ধরনের অভিযোগই করেননি। এর কারণটা কি? কিসের এত ভয়? ধর্ষণের পর একজন নারীকে সুরক্ষা দেয়া তো দূরে থাক, ঘটনার সাক্ষীদেরও থাকে নিরাপত্তা শঙ্কা। চিন্তার ভাঁজ তাই নারী অধিকার কর্মীদের কপালে। একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয়, সে কিন্তু একটা ট্রমার মধ্যে চলে যায়। এই মেয়েটা কেন সে আবার এতদিন পর সে সুইসাইড করলো, তারই একটা অন্যায় হয়েছে। এই যে একটা মনোভাব সৃষ্টি করে, যেটা আমাদের বিচারেও রয়েছে, যে ধর্ষণের শিকার নারীকেই প্রমাণ করতে হবে সে ধর্ষণের শিকার হয়েছে। যে ধর্ষণ করেছে তাকে কিন্তু প্রমাণ করতে হবে না যে আমি ধর্ষণ করেছি কি করি না। যখন এটা নিয়ে সালিশ হয় তখন বলে যে আপোষ করে ফেলতে, এমন কিছু শাস্তি দেন, মানে শুধুমাত্র এই বিচারিক আদালতে যে শাস্তি সেটার বাইরেও, যাতে করে সেটা একটা আপনার উদাহরণ তৈরি করে। আসিয়া, লামিয়া সহ কত শত ধর্ষিতার নাম প্রতিদিনই যুক্ত হয় খবরের পাতায়, কখনো আবার হয়ে যায় প্রধান শিরোনাম। তবুও দিন শেষে একই ঘটনার হয় পুনরাবৃত্তি। নারী হিসেবে সুস্থভাবে বাঁচতে চাই, যাতে আমার মেন্টালি ওরকম প্রেসারে না থাকে। আমি মানুষ হিসেবেও বাঁচতে চাই, একটা মানুষ যেভাবে বাঁচবে। নারী মানে শক্তি, নারী মানে সৃষ্টি। সেই নারী হোক বাঁধন হারা, হোক মুক্ত বিহঙ্গ, এমনটাই প্রত্যাশা সবার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি ছাত্র আন্দোলনের। এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন রিপোর্টার তাসনিয়া নিশাত মিম এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতেই যাচ্ছি মিমের কাছে। আমরা জানি যে কারিগরি শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাতে তাদের 6 দফা দাবির কর্মসূচির অংশ হিসেবে কিন্তু সারা দেশে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং তারা কিন্তু তারই অংশবিশেষ হিসেবে আজকে একটি সংবাদ সম্মেলন করেছে। কিন্তু তার পূর্বে তারা সকল প্রশাসনিক ভবনগুলোতে কিন্তু তালা লাগানোর ব্যবস্থা নিয়েছে। এখানের যে প্রশাসনিক ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর সামনে কিন্তু তারা জড়ো হয়েছিলেন এবং একে একে তারা কিন্তু সবগুলো প্রশাসনিক ভবনেই তালা দিয়েছেন এবং তারা যেটি দাবি করেছেন যে তারা গত 8 মাস ধরে যে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যখন সরকারের তরফ থেকে গঠিত কমিটির মাধ্যমে যখন 6 দফা দাবি বিষয়ে সরকার কাজ করবে বলে তাদেরকে আশ্বস্ত করেছিল, সেই বিষয়ে আসলে তারা বিগত কয়েকদিনে কোনো ধরনের
কোনো ধরনের ইতিবাচক সাড়া পাননি, তারই অংশ হিসেবে কিন্তু তারা আজকে এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যেখানে আমি উপস্থিত রয়েছি এখানে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা সকল প্রশাসনিক ভবনে কিন্তু তালা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই তারা সংবাদ সম্মেলন করলো এবং সংবাদ সম্মেলনটিতে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই শাটডাউন কর্মসূচিগুলো দেশের সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে বন্ধ কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবে এবং তারা যেটি বলছেন যে তারা এই কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই করবেন, রাস্তাঘাটে কোনো ধরনের কর্মসূচি তারা আপাতত রাখছেন না, তারা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে তাদের এই দাবির বিষয়গুলো তারা নিয়ে তারা কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন সংবাদ সম্মেলনে। এই ছিল আমার কাছে বিস্তারিত। আমরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আরও বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানতে চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ছয় দফা দাবি আদায়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন, অর্থাৎ তাদের ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেউ প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র যারা আবাসিক হলে অবস্থান করছেন তারাই ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন। এবং এর আগে গত 21 এপ্রিল এই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা, ফলে এই ক্যাম্পাসের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পুরোটাই স্থবির হয়ে রয়েছে। এবং আপনাকে যদি জানাই, আজকে এই যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা বেলা 11:30টার দিকে ক্যাম্পাসে জড়ো হন। এরপরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের যে সমস্ত সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করেন এবং এরপরে তারা এই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে তারা নানান স্লোগান দিচ্ছেন এবং তাদের যেটি ভাষ্য, তাদের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম যেরকম বন্ধ রয়েছে তেমনি তারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা এই ক্যাম্পাসে আসেন তাদের সেই আসা যাওয়া বন্ধ করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই শাটডাউন কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি ক্যাম্পাস ভিত্তিক সেটি তারা পালন করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত 15-16 এপ্রিল শিক্ষার্থীরা রেলপথ এবং সড়ক অবরোধ করেছিল এবং এরপরে 21 এপ্রিল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন এবং যার ফলে গত 9 দিন ধরে এই ক্যাম্পাস পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং ঢাকা থেকে। খুলনার বাটিয়াঘাটায় এলজিইডি কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দেশব্যাপী স্থানীয় সরকার বিভাগে যে অভিযান পরিচালনা করা হচ্ছে তারই অংশ হিসেবে আজ আমরা দেখছি যে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ এলজিইডি অফিসে এসছেন দুদকের একটি প্রতিনিধি দল এবং তারা আসলে এখানে এসে এখানকার বিভিন্ন কাগজপত্র আসলে তারা দেখভাল করছেন এবং তারা আসলে যাচাই বাছাই করছেন এখানে কোনো অনিয়ম বা দুর্নীতি আসলে হয়েছে কিনা সেসব আসলে খোঁজ নিচ্ছেন। এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তার কাছ থেকে আসলে সব বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখি যে নানা রকম অনিয়মের আসলে অভিযোগের ভিত্তিতে কিন্তু দেশব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এখানে আমরা ঘুষ গ্রহণ বা কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা, গ্রাহকদের আসলে কোনো রকম সেবা থেকে বঞ্চিত করা হয়েছে কিনা, অতিরিক্ত ফি আদায় করা হয়েছে কিনা বা চলমান যে সমস্ত প্রকল্প রয়েছে বা যে সমস্ত প্রকল্প সম্প্রতি শেষ হয়েছে সেসব প্রকল্পের ব্যাপারে আসলে কোনো অভিযোগ যদি এসে থাকে সেসব অভিযোগের আসলে সত্যতা যাচাই করছেন এখানকার যারা দুদকের উপপরিচালকের নেতৃত্বে যে টিমটি এসেছে তারা আসলে দেখভাল করছেন এবং যিনি এখানকার প্রকৌশলী আছেন তিনি আসলে তার কাছ থেকে কাগজপত্র বুঝে নিচ্ছেন। আমরা দেখছি যে সেই কাগজপত্রগুলো আসলে বুঝে নেওয়া হচ্ছে। আমাকে এখানকার যিনি দুদকের উপপরিচালক তিনি আসলে জানিয়েছেন যে এই অভিযানের আসলে কোনো সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি জন্যই কিন্তু আসলে কিন্তু এখানে তারা আসলে দেখভাল করছেন। তবে আমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে অভিযানটি আসলে শেষ হলেই আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফ করবেন এমনটি আসলে জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে দুদকের যে অভিযান তার সবশেষ খবর। দুদকের অভিযান জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। সময় সংবাদে আরও থাকছে, ট্রাম্প বিরোধিতা কাজে লাগিয়ে মার্ক কার্নির বাজিমাত। কানাডার জাতীয় নির্বাচনে টানা চতুর্থবার লিবারেল পার্টি বিজয়ী ভাষণে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা।
এবার বাণিজ্যের সংবাদ। সংরক্ষণের অভাবে রংপুরে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন আলু। ন্যায্য দাম না থাকায় বড় ধরনের লোকসানের মুখে কৃষকরা। কৃষি বিভাগ আসার কথা শোনাতে না পারলেও জানিয়েছে রফতানির চেষ্টা চলছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের হাজিরহাট এলাকার বাসিন্দা সেকেন্দার আলী প্রতি বছরের মতো এবারও ২০ বিঘা জমিতে ১০ লাখ টাকা খরচ করে আলু আবাদ করেছেন। জানান হিমাগারে জায়গা না পাওয়ায় ঘরেই সংরক্ষণ করছেন ঘাম ঝরানো ফসল। একদিকে আলু পচে নষ্ট হচ্ছে, অন্যদিকে নেই ক্রেতাও। এই আলুটা মনে করেন নেওয়াইয়া কোনো কাস্টমার নাই, কোনো ক্রেতা নাই। গোয়ালঘর, বাড়ির উঠান, পুকুরের পার সর্বত্রই আলুর স্তূপ। পচন ধরে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। অবস্থা তো খুবই খারাপ। প্রতিটা ঘরে ঘরে আলু আছে ভাই, আলু নেওয়ার মতো লোক নেই, বিক্রি নাই, পাটি নেই, কাকে দেই, আলু রেট কম। এমন অবস্থায় কৃষকদের কোনো আশার কথা শোনাতে না পারলেও বরাবরের মতো দায়সারা জবাব কৃষি বিভাগের। আলু রপ্তানি করা যায় সে বিষয় নিয়ে আমরা কিন্তু নেগোশিয়েট করছি। চলতি বছর রংপুর অঞ্চলে ১,০১,৫৭৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, আর উৎপাদন হয়েছে ৩২,৩০,৬৮২ মেট্রিক টন। কৃষকদের আলু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কোল্ড স্টোরে জায়গা না পাওয়ায় এভাবেই বাড়ির ঘরে কিংবা উঠানে আলু রেখে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। ক্রেতা না থাকায় দিশেহারা উত্তরের আলু চাষিরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে আরও একজন মারা গেছেন। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৫ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমার। চিকিৎসক জানান তার শরীরের ৯৫% দগ্ধ হয়েছিল। রোববার সন্ধ্যায় বাসন এলাকায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ২ শিশুসহ আরও ৫ জন দগ্ধ হন। এর মধ্যে গতকাল মারা যান পোশাক শ্রমিক সীমা। নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে মিরপুরের ৬০ ফিট এলাকায় অভিযান চালাচ্ছে রাজুক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। দক্ষিণ পীরেরবাগ এলাকার যে এখন রাজুকের যে অভিযানটি চলছে, যে মেশিন দিয়ে ভবনটির বর্ধিত অংশটি ভেঙে ফেলা হচ্ছে, এটি কিন্তু ৩য় নাম্বার ভবন চলছে। এর আগে গত 2টি ভবন যেগুলোর অসঙ্গতি ছিল, যেই ভবনটি রাজুকের অনুমোদন ছিল, সেই অনুমোদনের বাইরে গিয়ে নকশা বহির্ভূত কিছু সেটব্যাক অংশ বর্ধিত করে ভবন মালিক, এবং সেই তাদেরকে কয়েক দফায় নোটিশ প্রদান করার পরেও যখন তারা আসলে সেই জায়গাগুলো সরিয়ে ফেলেননি বা ভেঙে নেননি, তারপরে কিন্তু আজকে রাজুকের একটি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। 3-এর 2 জন যেটি রয়েছে এখানে, সেই 3-এর 2 জনের অথরাইজ অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু এখন অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা যেই ভবনটি দেখতে পাচ্ছি এখন ভেঙে ফেলা হচ্ছে, এই ভবনটি যে অনুমোদন নেওয়া ছিল রাজুকের, সেই অনুমোদনের নকশার বাইরে গিয়ে যেই সেটব্যাকের যে অংশ, সেই অংশগুলো কিন্তু আসলে এখন বারবার নোটিশ 3বার নোটিশ পাঠানো সত্ত্বেও যখন তারা ভেঙে ফেলেনি, তারপরে আজকে কিন্তু এটি মোবাইল পরিচালিত হচ্ছে এবং তার প্রেক্ষিতে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখেছি যে 11টা থেকে তাদের যে কার্যক্রম, অভিযান পরিচালনা কার্যক্রম, সেই অভিযান কার্যক্রম কিন্তু তারা শুরু করে এবং তারা এখন পর্যন্ত মোট 3টি ভবনের অসঙ্গতি পাওয়ায় 2টি ভবনের সেটব্যাকের অংশ ভেঙে ফেলেছেন এবং আরও একটি যেটি রয়েছে, সেই আরেকটির অংশ যে দেয়াল তোলা হয়েছে, সেই দেয়ালটি ভেঙে ফেলেছিলেন। তো এই অভিযানে রাজুকের যে অভিযানটি রয়েছে, সব কিছু মিলে এটি ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ৬০ ফিট থেকে। টানা চতুর্থবারের মতো জয়ের ধারা অব্যাহত রাখল লিবারেল পার্টি। সব শঙ্কা উড়িয়ে জয়ের মুকুট মার্ক কার্নির। ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি ও কানাডাকে অঙ্গরাজ্য করার হুমকির কারণে বিশেষ গুরুত্ব পেয়েছে এবারের নির্বাচন। লিবারেল পার্টির জয়ের পরপরই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বিশ্লেষকদের ধারণা, শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্পের নীতির বিরুদ্ধে নানা পদক্ষেপের কথা বলেই ভোটারদের মন জয় করেছেন মার্ক কার্নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে। পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রাখতে সুষ্ঠু ভোট জোর।
সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। সব দলের ঐক্যের ওপর নির্ভর করছে সংস্কারের সফলতা, মন্তব্য আলী রিয়াজের। এবং পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরবে যাচ্ছে 10টি ফ্লাইট, কোনো এজেন্সি অনিয়ম পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।